জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। 17 জুলাই রাজধানীর গুলশানে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে উপদেষ্টা আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে একজনকে জিম্মি করে স্বীকারোক্তি আদায় অত্যন্ত দুঃখজনক। আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানাল অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন। আমাদের এখানে আয়নাঘর ছিল, যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর। সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য? এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন, আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে বিএনপি নেতা ইশরাকের লোকজন তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতনের ভিডিও ধারণ করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আনিশা। সকালে শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন তিনি। সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়ার সঠিক সময় প্রকাশ না করে আদালতে তোলার আগে অপুকে দিয়ে জোর করে তার বক্তব্য নেওয়া হয়েছে। এনসিপি নেতাদের ফাঁসাতে এবং দাবিয়ে রাখতে একটা দল অপুকে দিয়ে নাটক সাজাচ্ছে বলেও অভিযোগ করেন আনিশা। কোনো রকম চাঁদাবাজির সাথে অপু জড়িত না দাবি করে তার স্ত্রী বলেন, অপু ভুল বোঝাবুঝির শিকার। এই ঘটনার সত্য সবার সামনে আনতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। এর আগে গুলশানের সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 1 আগস্ট অপুকে গ্রেপ্তার করে। তবে গেল বুধবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে গত 26 জুলাই হওয়া চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। তো এখানে তো বলার সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। রাজধানীর গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার, জনগণের সামনে তুলে ধরা দরকার। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতার মতে, যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় বিএনপির নেতার পদস্থগিত নেতা আসাদুজ্জামান জনিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে খুলনা শহরের রোজ গার্ডেন হোটেল থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জনিকে গ্রেপ্তারের পর নোয়াপাড়ার তার ইকো পার্ক সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তিনি নোয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলীয় শৃঙ্খলা ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে তার পদ স্থগিত করা হয়। এর আগে গত বছরের 2রা সেপ্টেম্বর অভয়নগরের নোয়াপাড়ার জাফরিদি এন্টারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিবুকে বালুতে পুঁতে ও অস্ত্রের মুখে জিম্মি করে 4 কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ করে তার স্ত্রী। ঘটনার 11 মাস পর চলতি বছরের 2রা আগস্ট আসাদুজ্জামান জনিসহ 6 জনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় মামলা হয়। এই ঘটনায় জনিসহ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়, আর পলাতক রয়েছে 3 আসামি।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের সাথে স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক পক্ষ দায়ী করছে অপর পক্ষকে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও চলছিল শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। এর পাশাপাশি সকালে 11:30টার দিকে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেয় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। মেডিসিন বিভাগের ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, চিকিৎসকদের উপর শিক্ষার্থীরা, নামধারীরা হামলা চালিয়েছে। মিছিলের পর হঠাৎ বিশৃঙ্খলা দেখা দেয় হাসপাতাল চত্বরে। আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকজন ধাওয়া ও মারধরের শিকার হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা তাদের উপর হামলার ঘটনায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের দায়ী করেন। এ বিষয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র এবং তার ব্যবহার নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মারণাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় 10টি কমিশনের আরও 246টি সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য হিসেবে নির্ধারিত হয়েছে। এ নিয়ে মোট 367টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য, যার মধ্যে 37টি বাস্তবায়ন হয়েছে। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে জানান, দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্থানীয়দের সমান সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া শ্রমিকদের অভিযোগ জানানোর জন্য বাংলায় হটলাইন, নিরাপত্তা রক্ষীদের সুযোগ সুবিধা, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। হালাল ইকোনমিক জোন ও ইকোসিস্টেমে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো, সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত $1 মিলিয়ন এটা কেনা হয়েছে, ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে 60 কোটি 14 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে 57 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এমনকি জয়ের নামে যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির সন্ধান পাওয়া গেছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। বাংলাদেশি টাকায় যার মূল্য 54 কোটি টাকারও বেশি। এছাড়া সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। জনাব সজীব আহমেদ ওয়াজেদ, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় 60 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আগামী 2-1 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে দুদকে এ নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, তাদের দুদকের সংস্কারের বিষয়ে কিছু প্রপোজাল ছিল। মোমেন ভাই হচ্ছে দুদকের যে প্রধান, উনি আমার বড় ভাইয়ের মতো। উনি 2-1 বার আমার এখানে আসতে চেয়েছে, আমি টাইম দিতে পারি নাই। আজকে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি এসে ওনার সাথে আলাপ করব দুদকের সংস্কারের ব্যাপারে। দুদক বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে
সেগুলি নিয়ে আলাপ করেছি। আমরা ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আইনগুলো করব। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকালে ইসি ভবনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য 318টি আবেদন পেয়েছে কমিশন। সেগুলো যাচাই বাছাই চলছে, তবে রোডম্যাপ কোন পদ্ধতিতে হবে সেটা পরবর্তীতে জানানো হবে বলেন ইসি সিনিয়র সচিব। রোডম্যাপ, হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন 318টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে, তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর সাথে আরও কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি এবং এটা আমি আপনাদেরকে সময় সময় জানাবো। স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে আগামী নির্বাচন নিয়ে কেউ কেউ টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার বেলা 11টায় প্রেস ক্লাবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ব্যানারের সমাবেশে অংশ নিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে, তাই ঘোষিত সময়ের নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, গণহত্যা, বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া, এর মধ্যেই নির্বাচন হতে হবে। সমাবেশে বিএনপির অন্যান্য দলের অন্যান্য নেতারা বলেন, কর্মীরা উপস্থিত ছিলেন। আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জাতীয় পার্টি, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার বিকালে নির্বাচন সহ নানা বিষয় নিয়ে নির্বাচন কমিশনে এসে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। নিজেদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু ভোটের জন্য বর্তমান সরকারের উপর আস্থা আছে তার দলের। বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। এ সময় দলের চলমান সংকট নিয়ে তিনি বলেন, জিএম কাদের ছাড়া কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। কিছু লোক তথাকথিত কাউন্সিল করলেও সেটাকে অবৈধ দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময় সময় বাংলাদেশ পার করছে, একটি রাজনৈতিক টালমাটাল সময় বাংলাদেশ পার করছে। আমরা আশা রাখি এর মধ্যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে, তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে। সকলের অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে। জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত চার্জশিট গ্রহণ করেন। এর আগে এদিন মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত চার্জশিট গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে। এর আগে চলতি বছরের 27 মার্চ শেখ হাসিনার সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। তদন্ত শেষে 286 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় 40,000 ঘনফুট আস্ত ও ক্র্যাশড পাথর উদ্ধার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র্যাব জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 থেকে 250 কোটি টাকা, যা উদ্ধারে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শরীয়তপুরের নড়িয়া থেকে 5টি বালতিতে রাখা অন্তত 30টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। 15 আগস্ট নাশকতা সৃষ্টির লক্ষ্যে এসব বোমা বানানো হতে পারে বলে ধারণা করছেন তারা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোড়াগাছা গ্রামের প্রবাসী মিলন মাতবরের পরিত্যক্ত ঘর থেকে এসব বোমা উদ্ধার করা হয়। পরে রাতে ঢাকা থেকে যাওয়া পুলিশের বোম ডিসপোজাল ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের 60 সদস্যের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে
অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন তারা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা তীরবর্তী অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 4 জেলায় পানিবন্দী 50,000 পরিবার, 12 জেলা প্লাবিত হওয়ার শঙ্কা। দুপুরে ফরিদপুরের নদী ভাঙনের কবলে 4 উপজেলার প্রায় 10,000 পরিবার। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙছে মধুমতি, পদ্মা এবং আড়িয়ালখা তীরবর্তী অঞ্চল। জরুরি ভিত্তিতে জিওভ্যাক ফেলেছে, ভাঙনের রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুষ্টিয়ায় দুই ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। 13টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জে 5টি ইউনিয়নের 15,000 পরিবার পানিবন্দী। হু হু করে বাড়ছে পদ্মার পানি, তলিয়ে গেছে 2,000 হেক্টর ফসলি জমি। তবে রাজশাহীতে স্থিতিশীল রয়েছে অবস্থা। বর্তমানে 8টি ইউনিয়নের 4,000 পরিবার পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাচ্ছে। বন্যা উঠিছে, এখন পানিতে আমরা যাওয়া আসা করতে পারছি না, আমাদের কাজকাম বন্ধ, আমরা খাওয়া দাওয়ার অসুবিধা, আমরা যে ওখানে থাকতে পারছি না, পোকামাকড়ের ভয়। বন্যাতে আমাদের বিশেষ করে গরু বাছুর, মোষ এইসবগুলা রাখা খুব বর্তমানে খুব কষ্টকর, যেহেতু বন্যা অতিরিক্ত হয়ে গেছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিচারিক হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরাসরি যুক্ত ছিল বলেও দাবি তাদের। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী বলেন, এই ষড়যন্ত্রের সাথে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পৃক্ত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সেই সময়ে হওয়া ষড়যন্ত্র প্রকাশের জন্য রোববার আবেদন করা হবে বলেও জানান হুমাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না। আমার বাবাকে হত্যা করা হয়েছে, এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 3য় দিনে 7 জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন। এদিন 1 জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এখন পর্যন্ত 26 জন প্রার্থী ডাকসুতে ফরম তুলেছেন। এর মধ্য দিয়ে ভিপি পদের জন্য 6 জন, 10 জন সম্পাদক পদে এবং 10 জন সদস্য পদে ফরম তুলেছেন। আর এখন পর্যন্ত 5 জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। অতীতের সকল ডাকসু নির্বাচনের তুলনায় এবার সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশাবাদ প্রার্থীদের। স্পেশালি রোকেয়া হলের কথা বলবো যে এই সিটের জন্য একটা মেয়ের যে কতটা ভোগান্তি হয়, কতটা ভোগান্তি পোহাতে হয়, সেই বিষয়টা যাতে কারো না থাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে অনেক সুস্থভাবে হবে আর তাদের একটা চান্স আছে যে তারা হচ্ছে যে সকল সমস্যার সম্মুখীন তারা হয় তারা হচ্ছে খুব সহজেই মানে নিজেরা অথরিটির সাথে কথা বলে সেই সকল সমস্যার হচ্ছে সমাধান করতে পারবে। এখন পর্যন্ত সকল দল মত নির্বিশেষে একটা উৎসমুখর ডাকসুই আমরা দেখছি। সকাল 10টা থেকে এখন পর্যন্ত 6 জন ডাকসুতে মনোনয়ন ফর্ম নিয়েছে, এর মাঝে 1 জন জমা দিয়েছে। আমরা যদি গত 2 দিনের সাথে আজকেরটা যোগ করি, এই পর্যন্ত টোটাল 26 জন মনোনয়ন ফর্ম নিয়েছে। এর মাঝে হচ্ছে 6 জন বিপি পদে, সম্পাদক পদে নিয়েছে 10 জন, মোট সদস্য পদে নিয়েছে 10 জন। এই হচ্ছে আমাদের মনোনয়ন পত্র নেওয়ার খতিয়ান। লেজুর ভিত্তিক রাজনীতি উৎসাহিত করতেই ছাত্র সংসদ নির্বাচন এতদিন বন্ধ ছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি ছাত্র শিবিরের প্যানেলে নারী সহ অন্যান্য ধর্মের অনুসারীদেরও প্রতিনিধিত্ব থাকবে বলে জানান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন জাহিদুল ইসলাম। ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল, তো সেই ভীতি এবং ট্রমা শিক্ষার্থীদের মাঝ থেকে এখনো যায়নি।
মূলত এই লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে। তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অনিয়ম করে মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জেলা কমিটি দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের সদস্যদের পাশাপাশি অমুক্তিযোদ্ধাদেরও সদস্য করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে এরই মধ্যে মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাসচিবকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব অভিযোগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ থেকে পদত্যাগ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অতি গোপনে মুক্তিযোদ্ধা কয়েকজন সদস্য মিলে শোনা যায় টাকার বিনিময়ে তাদের ইচ্ছা মাফিক জেলা কমিটি সৃষ্টি করা হচ্ছে। এখনো কার্যকলাপ বন্ধ না করলে আমি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ হতে পদত্যাগ করব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম এবং অবৈধ কার্যকলাপ এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। 2026 সালের হজের বিমান ভাড়া নির্ধারণের জন্য সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনের হজ ও উমরা মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি, আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। রাজধানীর শেওড়াপাড়ায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতরাত 1টার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া আর স্বামীর নাম সিফাত আলী। কেয়ার বাবা মা জানান, গতরাত 1:56 কল দিয়ে তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে জানায় জামাই সিফাত। পরে সিফাত তার বন্ধুদের দিয়ে মরদেহ ঢাকা মেডিকেলে পাঠায়। এই ঘটনার পর থেকে সিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে কেয়ার পরিবার। কেয়ার পরিবার আরও জানায়, সিফাত সামান্য কিছু হলেই স্ত্রীর গায়ে হাত তুলত। এদিকে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। কেয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ফরিদপুরে 2 বাসের সংঘর্ষে এক নারী সহ 3 জন নিহত ও অন্তত 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কানাইপুর বাজার এলাকায় ঢাকামুখী রয়্যাল এক্সপ্রেসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডিবি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন আর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জের যমুনা সেতু অবরোধ প্রত্যাহার করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 12টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এদিকে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16 জেলাসহ 22 জেলার যান চলাচল। গোল চত্বরের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজট। তীব্র গরমে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। 19 দফা দাবিতে ময়মনসিংহের নটরডেম কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে কলেজের মূল ভবনের সামনে অবস্থান নিয়ে প্রায় 5 ঘন্টা বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, কলেজে চলমান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকদের উপর আরোপিত শোকজ নোটিশ প্রত্যাহার, শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ, দক্ষ শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের অহেতুক জরিমানা বন্ধ, প্রাইভেট পড়তে চাপ প্রয়োগ বন্ধ করা সহ 19 দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে তারা। এ সময় কলেজ প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। রাতের আধারে বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাস ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ 2,15,000 টাকা নিয়ে বাস স্টেশন এলাকা থেকে পায়ে হেঁটে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তিনি সদর উপজেলা পরিষদের মূল গেটের কাছাকাছি পৌঁছলে এক যুবক পেছন থেকে তার হাতে থাকা নগদ 2,15,000 টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে দেয়াল টপকে অপর পাশে পালিয়ে যায়। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য কাজ শুরু হয়েছে। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা ইনোভেশন চ্যালেঞ্জ। এনএসইউ এসিএমই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে এই মেলায় শিক্ষার্থীরা প্রদর্শন করেন কৃত্রিম বুদ্ধিভিত্তিক নানা উদ্বোধনী প্রজেক্ট। প্রতি সেমিস্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার অংশ নেয় 2 শতাধিক শিক্ষার্থী। উপস্থাপন করে 82টি প্রজেক্ট। চিকিৎসা, শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে অবকাঠামো রক্ষণাবেক্ষণ সহ নানা বিষয়ের উপর ছিল এসব উদ্ভাবন। অংশগ্রহণকারীরা বলেন, প্রয়োজনীয় সহায়তা পেলে সীমাবদ্ধতা কাটিয়ে আরও বড় পরিসরে এসব প্রযুক্তির উন্নয়ন করা সম্ভব হবে। আয়োজকদের মতে, ফাইনাল বর্ষের শিক্ষার্থীদের ক্যাপস্টোন প্রকল্প প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনা এগিয়ে নিতে সহায়ক হচ্ছে এই মেলা। আমরা লিগাল চ্যাটবট বানিয়েছি বেসড অন ক্রিমিনাল ল। এখন পর্যন্ত 3টা ল আমরা কভার করছি: পিনাল কোড, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার অ্যান্ড স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে পার্কিনসন ডিজিজ যেটা আছে ওইটা ডিটেক্ট করে। পার্কিনসন ডিজিজটা হচ্ছে আমাদের যাদের হাত পা কাঁপে আর ভালো করে হাঁটতে পারে না। আমাদের দেশীয় কনটেক্সটে কিভাবে হচ্ছে সলিউশনগুলো দিবে ওইগুলো আর কি দেখার ট্রাই করতেছি। বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে শুরু হয়েছে 4 দিনের 11তম ইয়ার্ন ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ শো। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শোর উদ্বোধন করেন বিকিএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ শোতে প্রায় 130টি স্টলে 100টিরও বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছেন, যেখানে অংশগ্রহণকারী নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ সহ আনুষঙ্গিক পণ্যসমূহ দেশের তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের কাছে প্রদর্শন করেছেন। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শুধুমাত্র ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ এই প্রদর্শনীর আয়োজন করেছে ASK ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবার বিদেশের খবর। ট্রাম্প পুতিন বৈঠকের আগে নিজ দেশের পক্ষে সমর্থন জোগাতে ইউরোপ সফর করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই অংশ হিসেবে বার্লিনের পর এবার যুক্তরাজ্যের লন্ডনে গেছেন জেলেনস্কি। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ডার্নিং
ডাউনিং স্ট্রিটে জেলেনস্কিকে স্বাগত জানান স্টারমার। এর আগে ট্রাম্প পুতিনের শুক্রবারের বৈঠকের বিষয়ে স্টারমার জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা তৈরি হয়েছে। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানাবেন ইউক্রেন প্রেসিডেন্ট। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের কাছেও একই আহ্বান জানান তিনি। মার্জে জানান, যুদ্ধবিরতিতে পুতিন রাজি না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়েছে ট্রাম্প। বুধবার দিনভর ইসরায়েলি হামলায় ৩৩ ত্রাণ প্রত্যাশী সহ গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি। বুলেট বোমার পাশাপাশি নীরব ঘাতক হিসেবে প্রাণ কেড়ে নিয়েছে ক্ষুধা, অপুষ্টি আর অনাহারে এরই মধ্যে প্রাণহানি বাড়িয়েছে ২৩৫ জনে। উপত্যকায় ত্রাণ প্রবেশেও আরোপ করা হয়েছে বাড়তি কড়াকড়ি ও নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে জীবন রক্ষাকারী ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিশ্বের ১০০টিরও বেশি মানবিক সংস্থা। যদিও গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলি সরকার। এদিকে প্রতিবেশী ৬ রাষ্ট্র নিয়ে গ্রেটার ইসরায়েল তৈরির পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে সৌদি আরব। গাজায় সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ হয়েছে ইসরায়েল ও যুক্তরাজ্যে। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ভারতের জম্মু কাশ্মীরের ৬৪টি গ্রামে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। খবরে বলা হয়, অতিরিক্ত বৃষ্টিতে চোখের পলকে ভেসে গেছে ৬৪টি গ্রামের নিম্নাঞ্চল। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডেপুটি কমিশনার কিস্তোয়ান পঙ্কজ শর্মা। এই অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। পাকিস্তানের করাচিতে আকাশে ফাঁকা গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে ৮ বছরের এক শিশুসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৭৫ জন। পাকিস্তানের বিভিন্ন শহরে আতশবাজি ও ফাঁকা গুলি ছুড়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেন বাসিন্দারা। এ সময় করাচির আজিজাবাদ এলাকায় ৮ বছরের একটি মেয়ে শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি অঞ্চল থেকে মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে ৩৩ জনকে। তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। ফাঁকা গুলি ছোড়ার ঘটনাকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে নিরাপদ উপায়ে উদযাপনের আহ্বান জানায় শহর কর্তৃপক্ষ। গেল বছর একইভাবে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে পাকিস্তানে আহত হয়েছিলেন অন্তত ৯৫ জন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।